বাড়িতে গিয়ে বিক্রি করো না কেন? না না মামিমা, কি বলছেন? ঘর সংসার ফেলে আমি যদি গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করি, তাহলে তো ঘরের কাজবাজ করবার মতন আর কেউই থাকবে না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছ। আচ্ছা সুমন, তুই তো আজকে হাঁস মুরগির ডিম নিয়ে বাজারে গিয়েছিলি বিক্রি করতে। তা তুইও কি শুধু ওই বাজারেই বিক্রি করিস? মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করিস না? না গো, সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। আমার তো অন্য কাজও আছে। লোকের জমিতে চাষবাস করে খেতে হয়, আর সপ্তাহে একটা দিন ডিম নিয়ে বাপ ছেলে বাজারে যাই। আমি যেহেতু অনেকদিন তোদের বাড়িতে থাকবো, তাই তোদের হাতে হাতে কিছু কাজ এগিয়ে যেতে চাই। এই ধর, বৌমা আর আমি মিলে পাটের ব্যাগ তৈরি করব। বৌমা বাজারে ওই দোকানে দিয়ে আসবে, আর আমি গ্রামের প্রতিটা বাড়িতে গিয়ে দিয়ে আসব। আর তুই যেমন সপ্তাহে একদিন বাজারে গিয়ে হাঁস মুরগির ডিম বিক্রি করিস, তেমনি আমিও ওই দিন লোকের বাড়ি গিয়ে বিক্রি করব। এতে দেখিস তোদের আয় আর রোজগার আরো বাড়বে। তার কি দরকার আছে মামিমা? তুমি কিছুটা দিন আমাদের এখানে আরামায়েশ করো না। বাড়িতে তো সব সময় কাজ করোই। আমি যদি এখানে থেকে তোদের সাথে কাজকর্ম করি, তাহলে আমার বরং ভালোই লাগবে রে। আমাকে আর বাধা দিস না বাবা। তাই আমি যে কথাটা বলছি, সেটা যদি সম্ভব হয় তাই কর। আচ্ছা ঠিক আছে মামিমা, এত করে যখন বলছেন, তখন না হয় আপনার কথাই রইলো। আমারও তো খুব ভালো লাগছে তুমি আমাদের বাড়িতে এসেছো বলে। এখন থেকে আমি আর তুমি সবার বাড়ি বাড়ি গিয়ে ব্যাগ আর ডিম বিক্রি করে আসবো, কেমন? তাহলে তো খুব ভালোই হয় রে। কই গো, বাড়িতে কে কে আছো? একটু বাইরে আসো তো। নমস্কার মাসিমা, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি রে রাজু, তুই ওনাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিস, তা তুই কি ওনাকে চিনিস? চিনবো না কেন? উনি হচ্ছেন আমার বাবার মামিমা। ও আচ্ছা মামিমা, ঠিক আছে, আপনি বসুন। আরে আপনার হাতে তো দেখতে পাচ্ছি অনেকগুলো পাটের ব্যাগ আছে। আর রাজু, তোর হাতে যে ঝুড়ি আছে, তার মধ্যে কি আছে রে? ও, আমার হাতের এই ঝুড়িটার কথা বলছো? এই ঝুড়িটার মধ্যে আছে অনেকগুলো ডিম। আচ্ছা মামিমা, এবার বলুন তো, কি মনে করে আমার বাড়িতে আসলেন? শোনো মা, আমি তোমাদের গ্রামের প্রতিটা বাড়িতেই যাব। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ পাটের ব্যাগ, আর রাজুর হাতে যে ডিমগুলো আছে, সেইগুলো বিক্রি করতে। তা তুমি কি কিছু কিনবে নাকি? বাহ, খুব ভালো কাজ করছেন মামিমা। সত্যি কথা বলতে কি, সব সময় তো আর বাজারে যাওয়ার সময় হয় না। আর ঘরের মানুষকে যদি বলি এমন সুন্দর সুন্দর পাটের তৈরি ব্যাগ আমাকে এনে দিও, তাহলে সেও কথা শোনে না। যদি বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা বিক্রি করেন, তাহলে আমার মতন অনেক মানুষেরই উপকার হবে। তারা ঘরে বসে এই সব জিনিসপত্র হাতের নাগালে পেয়ে যাবে। হ্যাঁ গো মা, এই চিন্তা করেই এসেছি। দেখো, তোমার কোন ব্যাগটা পছন্দ হয়। হ্যাঁ, তার সাথে যদি তুমি ডিম খেতে ভালোবাসো আমার মতো, তাহলে ডিম কিনে রাখতে পারো। বাজারে হেঁটে হেঁটে যেতে তো কষ্ট হয়, তাই না? আমি এখন থেকে বাড়িতে বাড়িতে গিয়ে ডিম বিক্রি করব। তাহলে দেখবে তোমাদের কষ্ট আর হবে না। হি হি হি। খুব ভালো করেছিস রাজু। তো মামিমা, আপনার নিজের বাড়িতে কে কে আছে? বাড়িতে তো মা আমার সকলেই আছে। আপনি তো দেখছি খুবই কর্মঠ মামিমা। এই বয়সে এসেও সমান তালে কাজ করে যাচ্ছেন। এখন তো আমার মনে হচ্ছে আপনার দুটো সংসার হয়ে গেছে। এই তো, রাজুদের সংসারে আপনি অতিথি হয়েও নিজের সংসারের মতোই সবটা সামলিয়ে নিচ্ছেন। আর আপনার নিজের তো আরেকটা সংসার আছেই। কথাটা তুমি দারুণ বলেছ তো মা। সত্যিই তো, আমার তো দেখছি দুটো সংসার হয়ে গেছে। যাই হোক মা, এখন তুমি যদি আমার কাছ থেকে কিছু কিনতে চাও, তাহলে বলো। আমাদের তো পুরো গ্রাম ঘুরতে হবে, এক বাড়িতে এতটা সময় তো দেওয়া যাবে না গো মা। হ্যাঁ হ্যাঁ মামিমা, আপনি বরং আমাকে এই ব্যাগটাই দিয়ে দিন। তো এই ব্যাগের দাম আপনি কত করে রাখবেন? এই ব্যাগটার দাম হবে 70 টাকা। ঠিক আছে,
আপনি একটু বসুন, আমি টাকাটা ঘর থেকে নিয়ে আসছি। কি গো, আমি যে এই ডিমের এত বড় একটা ঝুড়ি নিয়ে নিয়ে ঘুরছি, তোমার কি সেটা চোখে পড়ছে না? তুমি শুধু পাটের ব্যাগ রাখলে কেন? তুমি কি ডিম খাও না? ডিম তো খুব পুষ্টিকর আর মজাদার একটি খাবার, আমার কাছ থেকে ডিম রাখো না। না রে রাজু, ঘরে আগের অনেকগুলো ডিম আছে। আমি তো আর জানতাম না যে তুই আমার বাড়িতে ডিম বিক্রি করতে আসবি। তাহলে না হয় আরো কম ডিম কিনে রাখতাম। ঠিক আছে, এখন থেকে তো জানলাম। তোরা তো প্রায় সময় আসবি, তাই না? তাহলে আর বাজার থেকে আমি ডিম আনিয়ে রাখবো না, বরং তোদের জন্যই অপেক্ষা করব। কই গো মা, তুমি একটু তাড়াতাড়ি টাকাটা দাও না। বুঝতেই তো পারছো, আরো অনেকগুলো বাড়িতে যেতে হবে। তাছাড়া তোমাদের গ্রামটা তো আবার মেলা বড়। আমি প্রতিটি বাড়িতেই যেতে চাইছি এই ব্যাগ আর ডিম নিয়ে। প্রথম দিনেই তো আর কেউ কিনবে না। অন্তত সবার সাথে পরিচয় পর্বটা সেরে ফেলতে চাই। দুঃখিত মামিমা, আমি এখনই দিচ্ছি। দেখেছেন মামিমা, আপনাকে বলেছিলাম না সারা দিন আপনি এই হাঁস মুরগিগুলোর কোনো খোঁজ পাবেন না, কিন্তু সন্ধ্যা হলেই সব একসাথে চলে আসবে। তাই তো দেখছি বৌমা, হাঁস মুরগিগুলো বাড়িময় ঘুরে বেড়াচ্ছে, ডাকাডাকি করছে আর খুঁজে খুঁজে খাবার খাচ্ছে। গ্রামের সৌন্দর্য তো এইগুলোই, এ দেখতেই আমার খুব ভালো লাগে। তাছাড়া তোমাদের এই পুকুর পাড়টা খুব সুন্দর করে সাজিয়েছো। চারিদিকে কত গাছ, তার সাথে রং বেরঙের ফুলের গাছও আছে। মামিমা, ফুল আমার খুব প্রিয়। অনেক দূর দূরান্ত থেকে ফুলের বীজ সংগ্রহ করে এখানে এনে বুনে দিয়েছিলাম। আর কিছুদিনের মধ্যেই আমার পুরো পুকুর পাড়টা একদম ফুলে ফুলে ভরে গিয়েছে। জানো, তুমি আমাদের বাড়িতে আসবার পর থেকে একটা বিষয়ে খুব লাভ হয়েছে আমার। তাই নাকি রে? তা কোন বিষয়ে লাভ হয়েছে বলতো শুনি। আগে তো মা আমাকে ডিম খেতে দিতই না, সব ডিম বাজারে বিক্রি করে দিত। আমাকে মাসে মাত্র কয়েকটা ডিম খেতে দিত, সেটাও আমি অনেকবার চাইতাম বলে। কিন্তু তুমি আসবার পর থেকে আমাদের হাঁস মুরগিগুলো কেন জানি না খুব বেশি ডিম দেওয়া শুরু করেছে, তাই আমি প্রতিদিন ডিম খেতে পাচ্ছি। কথাটাতেই ঠিকই বলেছিস বাবা। মামিমা আসার পর থেকেই মনে হচ্ছে হাঁস মুরগির ডিম দেওয়া বেড়ে গেছে। এর কারণটা তো ঠিক বুঝতে পারছি না। তাই নাকি মামিমা? তা বলো তো, তোমার রহস্যটা কি? তুমি হাঁস মুরগির সাথে কি করছো? আমি তো তেমন কিছু করিনি, তবে শুধু সময় মতন ওদেরকে ডেকে ডেকে খাইয়েছি। সারা দিন ওরা মানুষের বাড়িতে এখানে সেখানে ঘুরে বেড়ায়, কিন্তু আমি আসার পর থেকে চেষ্টা করেছি সময় মতন ওদেরকে ডেকে ডেকে খাওয়াতে। হ্যাঁ, আমিও সেটা দেখছি। তুমি আয় আয় বলে ডাক দিলে আমাদের সব হাঁস মুরগিগুলো কোত্থেকে যেন উড়ে উড়ে দৌড়ে চলে আসে খেতে। শুধু তাই নয়, মামিমা আসবার পর থেকে আমাদের সংসারের আয় উপার্জন বেড়ে গেছে। মামিমা নিয়ম করে পাটের ব্যাগ নিয়ে বাড়িতে বাড়িতে যায়, ডিম নিয়ে যায়। সত্যি মামিমা, তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই গো। তবে বলছিলাম কি, তোমার তো দিনে দিনে বয়স হচ্ছে, এখন একটু বিশ্রামে থাকো। একসাথে এত কাজবাজ করতে যেও না। আমার শরীরের ব্যাপার আমি বুঝে নেব বাবা, তুই এত ভাবিস না। এখন ঘরে চল, চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। আর পুকুরের চারপাশে গাছগাছালি অনেক বেশি আছে। এই দেখে মশাও চলে এসেছে এখানে, খুব কামড়ও দিচ্ছে। হ্যাঁ, একদম ঠিক। খুব বিরক্ত লাগছে আমার মশাদের গান শুনতে। হ্যাঁ, ছোট ছেলেটাকে নিয়ে বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না। কি ব্যাপার, তোরা দুইজন হঠাৎ করে এখানে চলে আসলি কেন? আর আমি যে এই বাড়িতে আছি। মা, আপনি আমাকেও ক্ষমা করে দিন। আমিও না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি যতদিন আমাকে ক্ষমা না করবেন আর বাড়িতে ফিরে না যাবেন, ততদিন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মা। মামিমা, ওরা কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এত কিছু ঘটে গেছে, আমি তো কিছুই টের পেলাম না। আরে তুমি কেন বুঝতে পারছো না? এটা তো খুবই পরিষ্কার যে মামিমা আমাদের বাড়িতে ওদের সাথে রাগ করে চলে এসেছেন।
আর কেন রাগ করেছেন সেটা তো ওরা নিজের মুখেই স্বীকার করেছে। কিন্তু এতদিন হয়ে গেল, তুমি তো কখনো কোনো কিছু আমাদের সাথে ভাগ করে নিলে না। মনে মনে কষ্ট পেয়ে চুপ করেছিলে। নিজের ছেলে আর ছেলের বউকে নিয়ে কোনো মাই চায় না বাজে কথা বলতে, তাই আমি চুপ করেছিলাম। তুমি বলো মা, তুমি কি আমাদেরকে মাফ করেছ? তোদের ওপরে আমার কোনো রাগ নেই বাবা। যা কিছু হয়েছে ওটা আমার কপালে লেখা ছিল, তাই হয়েছে। এই নিয়ে তো কোনো অভিযোগ আমি কারোর প্রতি রাখিনি। আপনার যদি কারোর উপরে কোনো অভিযোগ নাই থাকে মা, তাহলে আজকে আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন। আমরা এতদিনে আপনার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছি। আসলে মাথার উপর থেকে যখন একটা বট গাছ সরে যায়, তখনই কেবল সেই বট গাছের মূল্যটা বোঝা যায়। আপনি কিভাবে এতদিন আমাদেরকে ছায়া দিয়ে রেখেছিলেন, আগলে রেখেছিলেন, সেটা আপনি থাকাকালীন বুঝতে পারিনি মা। হ্যাঁ, হ্যাঁ মা, তোমার বৌমা সঠিক কথাই বলেছে। চলো না মা, চলো আমাদের সাথে। আমরা আর অপেক্ষা করতে চাই না, তুমি এখনই চলো। আচ্ছা, তোরা এভাবে কষ্ট পাস না, দাঁড়িয়ে না থেকে এখানে বস। মামিমা তো বললো তোদের উপরে আর কোনো রাগ নেই। এখন তোরা একটু শান্ত হতো। মানুষ যখন অন্যায় করে তার ভুলটা বুঝতে পারে, তখন তো ওপরওয়ালা তাদের ক্ষমা করে দেন। আর সে তো তোদের মা, মুখে কিছু না বললেও মনে মনে ঠিকই তোমাদের ক্ষমা করে দিয়েছেন। এত অস্থির হোস না তোরা। কই কই মা তো নিজের মুখে কোনো কথাই বলছে না। আরে চুপ কর তো গাধা, সব কথা কি মুখ ফুটে বলতে হয় নাকি? মামিমার চোখ দেখে তুই কিছু বুঝতে পারছিস না? আজ কতটা দিন পরে মামিমার মুখে আমি হাসি দেখতে পাচ্ছি, চোখে মুখে শান্তি আর প্রশান্তি দেখতে পাচ্ছি। আর তুই নিজের ছেলে হয়ে সেটা বুঝতে পারছিস না কেন রে? আচ্ছা ঠিক আছে, এখন আর শুধু শুধু কথা বলে লাভ নেই। তোমরা সবাই বসো তো দেখি, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। আজ সবাই মিলে দারুণ এক খানাপিনা করব। অনেক দিন পরে তোমাদের পেয়েছি, আজ এত তাড়াতাড়ি ছাড়ছি না। যা বলেছ, তারা তো খুব ব্যস্ত মানুষ হয়ে উঠেছে। এখন এদিকে তো আর তাদের আসবার দরকারই হয় না, তাই না? হ্যাঁ, এখন তুমিও আমাদের কথা শোনাবে তাই না? ভালোই তো, শোনাও, আরো বেশি করে শোনাও। হ্যাঁ, এখন তো তোমাদেরই বলবার দিন আর আমাদের শোনবার দিন। তা আমার হাঁস মুরগিগুলো কেমন আছে রে? কতদিন ওদেরকে দেখি না। এই জন্যই তো বলছি, তাড়াতাড়ি চলো, গিয়ে দেখবে। এই তাড়াতাড়ি আবার কি রে? বললাম না খাবার খেয়ে তারপর যাবে। এখন থেকে আমার দুই সংসার হয়ে গেল, দুই সংসারেই আমার মায়া পড়ে গেছে। তাই এখন নিজের বাড়ি ফিরে গেলেও মাঝে মাঝেই এখানে চলে আসব। যাক, তাহলে আমার আর কোনো চিন্তাই রইল না। ওগো, এই নাও বাজারের ব্যাগ আর লিস্ট। যা যা লাগবে সবকিছু এখানে লিস্ট করা আছে। তুমি শুধু বাজারে যাবে আর এই লিস্ট অনুযায়ী সবকিছু নিয়ে চলে আসবে। হ্যাঁ গিন্নি, দাঁড়াও যাচ্ছি। তা কত টাকা আজ বাজারে খরচ হতে পারে বলে তুমি ভাবছো? শুনেছি আমার বড় ভাইয়ের ছেলে দীপু আর তপু কালকে আমাদের বাড়িতে আসছে। ওদের জন্য তো মেলা বাজার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো আমি জানি, কিন্তু ওরা কেমন খায় তা না জেনে তো বলতে পারলো না যে বাজার করতে কত টাকা খরচ হতে পারে। আমার ভাইয়ের ছেলেরা নিশ্চয়ই আমার মতোই খাবারে পটু। তুমি আবার ভেবো না যে ওরা কম খায়। সে জানি, তা শোনো আমার কথা। আজ আমি যা যা লিস্ট করে দিয়েছি সে সবই কিনে নিয়ে আসো। কাল ওদের জন্য তো অনেক রান্না বান্না করব। এরপর ওরা খাওয়া দাওয়া করলে তখন বোঝা যাবে ওদের জন্য কত দিনের বাজারের কত টাকা খরচ হবে। হ্যাঁ গিন্নি, এটা তুমি মন্দ বলনি। আচ্ছা দাও দাও, বাজারের ব্যাগটা আর লিস্টটা দাও। আমি এখনই বাজারে চলে যাচ্ছি, যা যা লাগবে সবই নিয়ে আসছি। হ্যাঁ, এই যে এই নাও বাজারের ব্যাগ আর লিস্ট। কোনো কিছু আনতে আবার ভুলে যেও না কিন্তু। না গিন্নি, না, একদমই ভুলবো না। তুমি যা যা লিস্ট করে দিয়েছো ঠিক তাই তাই নিয়ে আসবো। আরে জগাইদা যে, তা বলো তোমাকে আজ কি কি দেবো? আজ দেখছি বাজারে লিস্ট এনেছো। হ্যাঁ রে ভাই,
আজ বাজারে লিস্টটাও নিয়ে এসেছি। তা মুদির পণ্যের দাম আজকাল কেমন রে? দাম কমেছে নাকি বেড়েছে? আর বলো না জগাইদা, বাজারে সবকিছুর দামই বেড়েছে। এই যেমন চাল, ডাল, চিনি, নুন থেকে শুরু করে এমনকি তেলের দামটা পর্যন্ত বেড়েছে। কি বলিস রে? তাহলে তো আজকে আমার পকেট থেকে অনেক টাকা গচ্ছা যাবে। একে তো অভাবের সংসার, সেখানে আবার ওদের জন্য অতিরিক্ত খরচ। কাদের কথা বলছো জগাইদা? তোমার বাড়িতে আবার কোনো অনুষ্ঠান আয়োজন করেছো নাকি? আরে না রে না, কোনো অনুষ্ঠানের আয়োজন করছি না। আসলে আমার বড় ভাইয়ের ছেলে দুটো কালকে আমার বাড়িতে বেড়াতে আসবে, ওদের জন্যই আজকে বাজার করতে এসেছি। বলো কি জগাইদা, মাত্র দুজন বাচ্চা ছেলে তোমার বাড়িতে বেড়াতে আসবে আর তুমি ওদের খাওয়া নিয়ে এত চিন্তা করছো? হ্যাঁ, ওরা দুজন আর কতটুকুই বা খাবে, তাও আবার ছোট ছোট বাচ্চা মানুষ। আরে ভাই, তুই ওদের আমার থেকে বেশি চিনিস না। আমি নিজেই বাড়িতে কম খাই না, সেখানে ওরা হলো আমার ভাইয়ের ছেলে। না জানি ওরা আবার আমার মতো খায় কিনা। যদি আমার মতো খায় তাহলে তো আমি একেবারে ফতুর হয়ে যাব। না জগাইদা, ওরা তোমার মতো হবে না নিশ্চয়ই। যেহেতু শহরের মানুষ, সেহেতু নিশ্চয়ই ওরকম খাওয়া দাওয়া করে না। তা তোমার বাজারে লিস্টটা দাও, যা যা লাগে আমি সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই, এই যে নে বাজারের লিস্ট আর ব্যাগ। এর ভেতরে যা যা লেখা আছে তা সবকিছুই দিয়ে দিস, কোনো কিছু যেন বাদ না যায়। আচ্ছা ঠিক আছে জগাইদা, তুমি যেভাবে বলছো সেভাবেই দিয়ে দিচ্ছি। দেখ কানাই, এবার তো আমার বাগানে বেশ ভালোই আম হয়েছে। শোন, এই আমগুলো ভালো মতো চোখে চোখে রাখবি। দেখবি গ্রামের কোনো বখাটে যেন আবার আমার এই আম বাগানে নজর না দেয়। তুই তো জানিস ওরা নজর দিলে এই আম চুরি করে সব সাফ করে ফেলবে। কি যে বলেন না মোড়ল মশাই, আপনার বাগানের আমি হাত দেবে এরকম সাহস এই গ্রামে কারো আছে নাকি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই আম বাগান লাঠি হাতে নিয়ে পাহারা দেব। দেখবেন কেউ আম খাওয়া তো দূরের কথা, নজরও দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। তুই কত কাজের লোক সেটা আমার ভালো করে জানা আছে। তবে একটা কথা ভালো করে শুনে রাখ, আমার বাগানের একটা আম যদি কেউ চুরি করে খায় তাহলে কিন্তু তোকে আমি ছেড়ে কথা বলবো না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, বুঝতে পেরেছি। আমি আমার জীবন দিয়ে হলেও আপনার আম বাগানের এই আমগুলো রক্ষা করব। আপনি এই আম নিয়ে কোনো চিন্তা করবেন না। এখন চলুন, গিন্নিমা আপনাকে খাবার খেতে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। আমারও যে খুব খিদে পেয়েছে, গিয়ে দুটো খাই। আর আমার আমগুলোতে ভালো মতো দৃষ্টি রাখবি, কেউ যেন চুরি করতে না পারে। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। এবার চলুন, বাড়িতে চলুন। হ্যাঁ রে তপু, তোর কাছে কি রসগোল্লার হাঁড়িটা বেশি ভারী লাগছে? কেন রে ভাই দীপু, হঠাৎ তুই একথা বলছিস কেন? আর রসগোল্লার হাঁড়ি ভারী হবে কেন? না মানে এমনি বললাম, যদি তোর রসগোল্লার হাঁড়িটা বেশি ভারী লাগে তাহলে চল কয়েকটা রসগোল্লা খেয়ে হাঁড়িটা হালকা করবি। এতে করে তোর হাঁড়ি নিয়ে হাঁটতে কষ্ট হবে না। এসব তুই কি বলছিস দীপু? তুই জানিস না, বাবা মা আমাদের 100 বার বলে দিয়েছে এই হাঁড়ি থেকে যেন একটা রসগোল্লাও আমরা না খাই। এই হাঁড়িগুলো সোজা কাকার হাতে তুলে দিতে হবে। আরে কি যে বলিস না তুই, আমরা তো সব খাচ্ছি না, খাবো তো মাত্র 2-1টা রসগোল্লা। চল, ওই তো একটা গাছ দেখতে পাচ্ছি, ওই গাছের নিচে গিয়ে বসে বসে দুই ভাই কিছু রসগোল্লা খেয়ে হাঁড়িটা হালকা করি, নয়তো এত ভারী হাঁড়ি নিয়ে হাঁটতে যে আমরা খুব কষ্ট পাবো। কিন্তু দীপু, কাকা কাকিমা যদি এটা জানতে পারে তাহলে তো আমাদেরকে খুব খারাপ ভাববে রে। আরে ধুর, তুই শুধু শুধু এত ভয় পাচ্ছিস। আর কাকা কাকিমা কি আমাদের এখানে দেখতে আসছে নাকি যে আমরা কি করছি? চল, কিচ্ছুটি হবে না। আমি তোর ভাই হয়ে বলছি, কয়েকটা রসগোল্লা খেলে কাকা কাকিমা কিছুতেই বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, ওই তো একটা গাছ দেখতে পাচ্ছি, ওই গাছের নিচেই চল। একিরে দীপু, আমরা তো এক এক করে সবগুলো রসগোল্লা খেয়ে ফেললাম, এখন কাকা কাকিমার বাড়িতে কি নিয়ে যাব? হ্যাঁ রে, খেতে খেতে তো সবই খেয়ে ফেলেছি, এখন কি আর করবার? চল, এই হাঁড়িগুলো এখানে ফেলে আমরা এভাবেই কাকা কাকিমার বাড়িতে যাই। কিন্তু বাবা মা যদি জানতে পারে আমরা তাদের বাড়িতে রসগোল্লা নিয়ে আসিনি, তখন কি হবে?
আরে তপু, তুই এত চিন্তা করছিস কেন? বাবা মা কিছুই টের পাবে না। চল আমরা খালি হাতে কাকার বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আরে দীপু, তপু, তোরা চলে এসেছিস। তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না কাকা, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। কাকিমা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। তা তোমরা ভালো আছো তো? আর বাড়িতে তোমাদের বাবা মা কেমন আছেন? হ্যাঁ কাকিমা, বাড়িতে বাবা মা সবাই ভালো আছে। এই তোরা চল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা বলতে হবে না। ওদিকে তোর কাকিমা তোদের জন্য অনেক কিছু রান্না করেছে, এখন ঘরে চল। হ্যাঁ কাকা, চলো, আমাদেরও খুব খিদে পেয়েছে। কিরে দীপু, তপু, এবার তাহলে তোরা খাওয়া শুরু কর। খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ কাকা, আমরা এখনই খাওয়া শুরু করছি। এই তো চল খাওয়া শুরু করি। কাকিমা, আরো খাবার থাকলে নিয়ে আসেন, আমার এখনো পেট ভরেনি। এসব তোমরা কি বলছো? আমরা তো এখানে 4 জনের খাবার রান্না করেছিলাম, আর তোমরা 2 ভাই মিলে তো সব খাবার একাই খেয়ে নিলে। এখন আবার আরো খাবার চাচ্ছ? এদিকে তো আমরা এখনো না খেয়ে আছি। কাকিমা, তার মানে আর কোনো খাবার নেই? না বাবা, আজকের মতো আর খাবার নেই। তোমাদের জন্য আমাকে আবার রান্না করতে হবে। যাও, তোমরা তাহলে গ্রামটা হেঁটে ভালো মতো দেখে এসো। ততক্ষণে আমি তোমাদের জন্য আবারও রান্না শুরু করি। হ্যাঁ কাকিমা, ঠিক আছে। এই দীপু, চল আমরা তাহলে গ্রামটা ভালো মতো দেখে আসি। দূর, কাকা কাকিমা আজ কি খাবার খাওয়ালো, এতে যে আমাদের পেটই ভরলো না। আরে ওই তো কতগুলো আম গাছ দেখছি, চল গিয়ে কিছু আম খেয়ে নি। হ্যাঁ ভাই, তুই ঠিক কথাই বলেছিস। 2 হাঁড়ি রসগোল্লা খেলাম, এরপরে আবার খাবারও খেলাম, কিন্তু তবুও যে আমার পেটের ক্ষুধা এখনো মেটেনি। চল ওই গাছ থেকে কিছু আম পেড়ে খাই। আরে এই ছেলেরা, তোদের এত বড় সাহস! গ্রামের মোড়ল মশাইয়ের আম বাগান থেকে আম চুরি করতে এসেছিস? দাঁড়া দাঁড়া, আজকে তোদের আর রক্ষে রাখবো না। প্রভু, ওরে ভাই, আম খাওয়ার হবে না, জলদি করে পালা রে পালা। হ্যাঁ ভাই, চল পালিয়ে যাই। ওগো, এই তুমি কাদের এনেছো গো? এরা তো এক একটা রাবণ। এই রাবণের গোষ্ঠীকে রান্না করে খাওয়াতে গেলে তো আমাদের ভিটে মাটি সব বিক্রি করতে হবে। না না না, ওদেরকে যে করেই হোক এই বাড়ি থেকে তাড়াতাড়ি বের করো। কিন্তু কিভাবে তাড়াবো গিন্নি? ওরা তো আজই মাত্র আসলো, আর এক বেলাতে যে খাবার খেলো তাতে তো আমাদের পুরো মাস চলে যায়। আরে দীপু, তপু, তোদের আবার কি হলো? তোরা এত হাঁপাচ্ছিস কেন? আর বলো না কাকা, আমরা বাগানে কিছু আম চুরি করতে গিয়েছিলাম, আর তখনই লাঠি হাতে একটা লোক আমাদেরকে তাড়া করলো। এই তো বুদ্ধি পেয়েছি, আমার রাক্ষসী ভাইয়ের ছেলেদের এটাই বাড়ি থেকে তাড়ানোর সুযোগ। এই দীপু, তপু, তোরা শোন, তোরা তো বিশাল বড় ভুল করে ফেলেছিস। ওটা তো আমাদের গ্রামের মোড়ল মশাইয়ের আমবাগান। তারা যদি জানতে পারে তোরা তার আমবাগানে চুরি করতে গিয়েছিলিস, তাহলে কিন্তু তোদেরকে ধরে আচ্ছা করে পেটুনি দেবে। বলো কি কাকা, তাহলে এখন আমরা কি করব? কি আর করবে, তোমরা তাহলে এখনই আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাও। আর কিছুদিন পর না হয় এসো। মোড়ল মশাই যদি এসে তোমাদেরকে দেখতে পায়, তাহলে কিন্তু ধরে নিয়ে পিটুনি দেবে। ঠিক আছে কাকিমা, তাহলে আমরা 2 ভাই এখনই গ্রাম ছেড়ে পালাই। চল তপু, এখানে আর এক মুহূর্ত নয়, সোজা বাড়িতে চল। লাল শাকগুলো কিন্তু বেশ ভালো হয়েছে এবার, কি বলো? ঠিকই বলেছো, লাল শাকটা বাজারে বিক্রি করলে তোমার বেশ ভালো উপার্জন হবে।
ঠিক বলেছ। এই শাক আমাদের বাড়ির জন্য যতটা না দরকার তার চেয়ে বেশি দরকার বিক্রির জন্য। কাল থেকেই গ্রামে এর হাট নিয়ে গেলে নিশ্চয়ই সবগুলো বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু খেয়াল রেখো দাম যেন ঠিক রাখা থাকে। খুব কম দামে ছেড়ে দিলে কিন্তু আমাদেরই ক্ষতি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তবে এবার যে শাকগুলো তুলেছি সেগুলো দেখতে বেশ তাজা। আশা করি লোকেরা ভালো দাম দেবে। তেমন হলে আমাদের এই মাসের খরচও কিছুটা মিটে যাবে। এভাবেই নিজেদের বাগানের জিনিসগুলোকে বিক্রি করতে পারলে আমরা কিন্তু আরো সচ্ছল হতে পারি। অবশ্যই পারবো। আমাদের যে এত ভালো মানের শাক হয় সেটাই তো অনেক বড় সুবিধে। লোকেরা একবার বুঝলেই তারা বারবার কিনতে চাইবে। হ্যাঁ, আমরা যদি মিলে কাজ করি তাহলে আমাদের আর্থিক অবস্থা নিশ্চিতভাবে ভালো হবে। তবে নীলিমা, তুমি আরেকটা জিনিস লক্ষ্য করেছো কি? কোন জিনিসটা বলো তো? এই যে পুরো গ্রামে এত মশার উপদ্রব, পুরো গ্রামের লোক মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে আছে। আমাদের ঘরে একটাও মশা নেই। হ্যাঁ, আর তার কারণও কিন্তু এই লাল শাক। এই লাল শাকের জন্য মশা আমাদের ঘরের আশেপাশে আসছেই না। এই লাল শাক আমাদের সত্যি অনেক উপকার করেছে। ঠিকই বলেছো, লাল শাক আমাদের মশার উপদ্রব থেকেও যেমন বাঁচাচ্ছে, তেমন অর্থ উপার্জনের পথও দেখাচ্ছে। হ্যাঁ, আর এসবের কৃতিত্ব তোমার, কারণ তুমি তো আমাকে এই শাক চাষের পরামর্শ দিয়েছিলে। যা, তুমি কি যে বলো না, তোমারও যা আমারও তো তাই। তোমার ভালো মানে আমারও তো ভালো, বুঝলে? হ্যাঁ, খুব বুঝেছি। এখন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি, কালকে ঘুরে ঘুরে বিক্রি করতে হবে। এই অবিনাশ, এই মশার উপদ্রব তো আর সহ্য করা যাচ্ছে না রে। রাতে ঠিক মতো ঘুমোতেও পারি না এই মশার জ্বালায়। মা, আমি আর কি করতে পারি? গোটা গ্রামেই তো মশার উপদ্রব বেড়ে গেছে। তাতে কি, তুই তো এই গ্রামের মোড়ল, তোকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে কি দিন চলবে নাকি? মা, আমি যতবার পরিষ্কার করবার লোক ডাকতে বলি তারা এসে একবার ঝাড়পোঁছ করে দিয়ে চলে যায়, কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার সে একই অবস্থা। তা তো বুঝলাম, কিন্তু তুই কি চুপচাপ বসে থাকবি? অন্তত একটু ভালো করে দেখ না কিভাবে মশাগুলো দূর করা যায়। আচ্ছা, আমি কালকে আবার লোকেদের ডেকে কাজ করাবো। হয়তো আরো ভালো করে সব পরিষ্কার করাতে হবে। হ্যাঁ, তাই কর, দয়া করে কর। এই বয়সে তো ঘুমের খুব দরকার, আর এই মশার যন্ত্রণা সব নষ্ট করে দিচ্ছে রে। হ্যাঁ, ঠিক আছে মা, আমি কালকেই কথা বলবো। তুমি এখন একটু ধৈর্য ধরো। আচ্ছা, দেখা যাক কি হয়, তবে খুব বেশি দেরি করিস না বাবা। ও রতন, তোদের ক্ষেত তো বেশ ভালোই বেড়েছে দেখছি। তা এত ভালো শাক কি করে হলো? তা গোপনে কোনো জাদু টাদু করিস নি? না না খগেনদা, জাদু নয়। আমরা নিজেরা যত্ন নিয়ে চাষ করি। বীজ ভালো হলে ফলনও ভালো হয়। আরে, এত ভালো শাক কিন্তু সবার হয় না। তোদের ঘরের পেছনে এমন শাকের ক্ষেত দেখে তো সবারই সন্দেহ হয়। কিছু গোপন কৌশল আছে বলেই তো মনে হয় রে। খগেনদা, কৌশল বলতে আমার আর নীলিমার পরিশ্রম আর নিয়মিত যত্ন। এতে যদি সন্দেহ হয় তবে আমার কিছুই বলবার নেই। না না, আমার তো মনে হচ্ছে তোর এই শাকে নিশ্চয়ই অন্য কিছু মেশানো হয়েছে। খগেনদা, তুমি যদি এসব কথা বলো তাহলে তোমারই সময় নষ্ট। তোমার যদি কিছু মেশানো মনে হয় তবে তোমাকে নিতে হবে না। তুমি নিজের মতো থাকো আর আমি আমার মতো থাকি। তোরা ভাবি তোরা খুব চালাক, তাই না? আমি কিন্তু গ্রামের সবাইকে বলে দেবো তোরা এই শাকের ব্যাপারটা, ঠিক আছে? তখন তোরা বুঝবি। আরে বলো বলো, কারো যদি কিছু জানার থাকে তাহলে আমি নিজেই বলবো। আচ্ছা, আমিও দেখি তোরা কখন কি করিস। এই যে, এভাবে আর কতদিন চলবে বলো তো? কাল রাতে মশার কামড়ে একটু তো ঘুমাতেই পারিনি। আমি কি করব বলো, টাকা তো নেই, ধূপ আনবো কোত্থেকে? তাহলে কি মশার কামড় খেয়েই বসে থাকবো নাকি? বাড়িতে ধূপ নেই, মশারি নেই, এটা কি কোনো জীবন হলো? বুঝতে পারছি, কিন্তু আমার হাতে তো টাকা নেই।
কাজটাও ঠিক মতো হচ্ছে না, কিভাবে আনবো বলো তো? তাহলে কি শুনি, আমি কি মশার সঙ্গে লড়াই করে সারা রাত কাটাবো? তুমি না হয় বাইরে গিয়ে ঘুমাও, কিন্তু আমি তো এখানেই দগ্ধ হচ্ছি। একটা ধূপ আনতে পারছো না? লতা, এমন করে বলো না। আমি তো চেষ্টা করছি। বাজারে গিয়েও দাম দেখলাম, মশা মারবার ধূপগুলো এক একটার কত দাম। তুমি না কিছুই বুঝবে না। আমি জানি কিভাবে মশার যন্ত্রণা সহ্য করতে হয়। শুধু শুধু কথা বলে লাভ নেই, কিছু একটা করো। আচ্ছা, কালকে কোনোভাবেই একটা ধূপ আনবার ব্যবস্থা করব, তুমি একটু ধৈর্য ধরো, কেমন? না, কালকে আর নয়, আজই কিছু একটা করো। মশার কামড়ে আর এক রাতও কিন্তু ঘুমানো যাবে না। ঠিক আছে, আজ কি ব্যবস্থা করব? আপনার জন্য এই কিছু লাল শাক নিয়ে এসেছি আমার বাগানের, বেশ তাজা হয়েছে। রতন, তোমার এই শাকগুলো তো দেখি মন ভরে যায়। আচ্ছা, কত দাম দেবে? দাম তো কিছু না, আপনি পছন্দ করলে যা মন দেবেন। তবে একটা কথা বলি অবিনাশ বাবু। কি কথা রতন, বলো। আপনারা তো মশার জ্বালায় খুবই বিরক্ত হচ্ছেন শুনেছি। এই লাল শাকটা কিন্তু শুধু খাওয়ার জন্য নয়, মশা তাড়ানোরও দারুণ উপায়। সত্যি বলছো? লাল শাক মশা তাড়ায়? হ্যাঁ, আমাদের বাড়ির পাশে লাল শাকের ক্ষেত আছে, দেখুন না। আমাদের বাড়িতে একটাও মশা নেই। গরমের এই সময়ে অন্য বাড়িতে যতই মশা থাকুক, আমাদের বাড়ি পুরোপুরি নির্ঝঞ্ঝাট। তাহলে তো বেশ ভালো কথা। তাহলে এই শাক নিয়ে দেখি। ঠিক আছে, আপনি এই শাক ঘরে রেখে দেখুন, আর খেয়াল করুন মশা কেমন উধাও হয়ে যায়। ধন্যবাদ রতন, ধন্যবাদ। তোর এই উপায়টা যদি সত্যি কাজে দেয়, আমি তোর কাছ থেকে আরও শাক নেব। নিশ্চয়ই, আপনি শুধু একটিবার চেষ্টা করুন। আমার বিশ্বাস আপনি আর মশার যন্ত্রণায় থাকবেন না। আচ্ছা, দেখি। তোকে ধন্যবাদ রে। আরে গোপাল, শুনেছিস নাকি রতন তো এবার বড়লোকই হয়ে যাবে? কি বলছিস? কি কি হয়েছে? আর কি, লাল শাকের ব্যবসা করছে যে, শুনলাম বিক্রি করি কোটিপতি হয়ে যাবে দুদিনের মধ্যে। আহ, ওর মতো একটা লোক কেমন করে এত বড় লোক হয়ে যায়? এটা ঠিক হয় না। আমিও তো সেটাই বলছি, সব তো ভাগ্যের ব্যাপার। আমাদের কপালে কিছু নেই, আর ও আমার চেয়ে অনেক বেশি কামিয়ে নিচ্ছে। একেবারে মেনে নিতে পারছি না রে। রতনকে তো আমি নিজের চোখে দেখেছি, আর ও কত বড় ব্যবসায়ী। লাল শাক বিক্রি করে কোটিপতি হওয়া, এটা তো অবিশ্বাস্য। আমি তোকে বলেছি রতনকে কিভাবে একটু আটকানো যায় সেটা ভাবতে। এভাবে যদি চলতে থাকে তবে তো আমরা ওর কাছে হেরে যাব। ঠিক বলেছিস, কিছু একটা করতেই হবে। আমরা তো এভাবে পড়ে থাকতে পারি না। আমাদের কোনো বেচা কেনা নেই, আর ও পুরো বাজার দখল করে নিচ্ছে। এ তো হতে দেওয়া যায় না। তাই তো বলছি, রতনকে একটু বোঝাতে হবে এই ব্যবসা বেশি দূর যাবে না, আর না হলে আমাদেরই কিছু করতে হবে। হ্যাঁ, একদম ঠিকই বলেছিস। এবার আমরা দেখে নেব, ওর লাল শাকের এত বাড়াবাড়ি আর চলবে না। আজ তো মশা তেমন দেখলাম না এদিকে। তো এখানে মশার ধূপও দিইনি, অথচ কামড়াচ্ছে না কেন? মা, তোমার জন্য একটা ছোট্ট সমাধান করেছি। কি করেছিস বলতো? রতন আজকে লাল শাক বিক্রি করতে এসেছিল। তখন সে বলল লাল শাক নাকি মশা তাড়াতে কাজে দেয়, তাই ঘরের পাশে কিছু লাল শাক এনে রেখেছি। লাল শাক মশা তাড়াবে? এ কেমন কথা? আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু দেখো, আজকে মশার উৎপাতটা কমেছে না। রতন ঠিকই বলেছিল, এই লাল শাকের গন্ধে মশা নাকি কাছে আসে না। তাহলে তো ভালোই হয়েছে, রাতে অন্তত একটু শান্তিতে ঘুমানো যাবে বল। হ্যাঁ মা, দেখছি আরো লাল শাক এনে ঘরের আশেপাশে রাখবো। তাতে মশার জ্বালাও থাকবে না, আর তুমি ভালো ঘুমাতেও পারবে।
ঠিক বলেছিস, এখন যদি মশা কমে তোর কথায় আমি রাজি। লাল শাকই থাকুক। নীলিমা, আজকের দিনটা আমাদের জন্য ভালোই গেল। এই নাও, তোমাদের হাতে এই টাকাগুলো তুলে দিচ্ছি। এতগুলো টাকা? আজ তো সত্যি বেশ ভালো কামাই হয়েছে তবে। সবটা শাকই বিক্রি হয়ে গেল। লোকেরাও খুব খুশি মনে নিল। বিক্রিটা অবশ্য বেশি হয়েছে লাল শাকের মশা তাড়ানোর গুণের জন্য। বেশ, এই টাকাগুলো দিয়ে এবার আমাদের দরকারি কিছু জিনিস কিনে নিতে পারবো। তুমি তো সত্যি দারুণ বিক্রি করেছো আজ। দারুণ তো তুমি নীলিমা, তুমি না হলে এত সুন্দর শাক ফলতোই না। ঠিক আছে, এবার এই টাকাটা জমিয়ে রাখি, আমাদের ছোট্ট বাড়ির জন্য কিছু একটা ভালো জিনিস কিনি। তুমি যেভাবে বলো সেভাবেই হবে। তুমি খুশি থাকলেই আমার মন ভালো। আর আমি তো খুশি, তোমার পরিশ্রম আর এই সুন্দর ফলন দেখে আমি সত্যিই খুশি। আমাদের দিন এখন থেকে ভালোই কাটবে রতন। আরে ও রতন, আর কতদিন এই শাকের ব্যবসা চলবে? তুই জানিস না গ্রামের সবাই তোকে নিয়ে কানাঘুষো করছে। গোপাল, আমি তো নিজের পরিশ্রমে শাক ফলাচ্ছি আর বিক্রি করছি। এতে তো কারোর কোনো ক্ষতি হয় না। লোকজন যদি ভালো শাক পায় তাতে সমস্যা কোথায়? সমস্যা? তোকে আর এই গ্রামের কথা ভাবতে হবে না। তোর জন্য বাজারের সব জিনিসের দাম বেড়ে গেছে, অন্যরা বিক্রি করতে পারছে না। এভাবে ব্যবসা চালালে তো গ্রামের শান্তি থাকবে না। গোপাল, আমি তো কাউকে ঠকাচ্ছি না। নিজের জমিতে